আজকের নাটক পরাজিত প্রেম। গল্প আন্তন চেখভ। বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল। প্রযোজনা শফিউর রহমান। নাট্যানুষ্ঠান পরাজিত প্রেম। ওরে তসলিম, খবরের কাগজটা দিয়ে যা তো। এই নাও। তুমি? তসলিম কোথায়? ওকে একটু বাজারে পাঠিয়েছি। হো, আমাদের মিনিপুষির খবর কি? তাকে দেখছি না যে, কোথায় সে? এতক্ষণ পিয়ানো বাজিয়ে এইমাত্র নাস্তা খেয়ে আবার উপরে গেল। সারাদিন শুধু পিয়ানো আর পিয়ানো। কি যে পোকা ঢুকেছে তোমার মেয়ের মাথায়। কিন্তু আমার মনে হয় ওকে এইভাবে প্রশ্রয় দেওয়া আমাদের উচিত হচ্ছে না। সব সময় এইরকম পিয়ানোর কসরত করতে থাকলে ও শরীর খারাপ করবে যে। সে কথা তোমার ওই পাগলি মেয়েকে বোঝায় কে? পিয়ানো সম্পর্কে ওকে কোনো কথা বলারই উপায় নেই। তবু যে দোতলার ওই কোণের ঘরটা দিয়েছি, তা না হলে তো আমাদেরই বাড়ি ছাড়ার অবস্থা হতো। উফ, দিনরাত কানের কাছে ওইসব সহ্য করা যায়? দেখো তো কে এলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরে ডাক্তার সাহেব জি, আসুন আসুন। কি সৌভাগ্য আমার, আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। সত্যি আপনাকে এই গরিবখানায় পেয়ে খুব খুশি হলাম। আহা, বেচারিকে আগে বসতে দাও। ও হ্যাঁ হ্যাঁ, বসুন ডাক্তার সাহেব বসুন। এই সোফাটায় বসুন। বুঝলে গিন্নি, ইনি হচ্ছেন সেই ডাক্তার শামীম হাসান। এর কথাই সেদিন তোমাকে বলেছিলাম। আমাদের হাসপাতালে নতুন জয়েন করেছেন। বুঝলে গিন্নি, ভারী চমৎকার লোক। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। খুশি হলাম মানে? আরে তোমার সাথে তো এখনো পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি। যেভাবে সে তখন থেকে গিন্নি গিন্নি শুরু করেছো, এরপরও কোনো ভদ্রলোকের বুঝতে বাকি থাকে যে আমি তোমার কে? তা বটে তা বটে। বুঝলে গিন্নি, সেদিন এক পার্টিতে ওনার সঙ্গে আমার প্রথম দেখা। আমি ওনাকে বলেছিলাম সব সময় হাসপাতালের চার দেয়ালের মধ্যে আটকে থাকার কোনো অধিকার আপনার নেই। অবসর সময়ে সমাজের আর পাঁচজনের সঙ্গে মেলামেশা করা উচিত। কি ঠিক বলিনি? বটেই তো। সারাদিন রোগ ব্যাধি নিয়ে ঘাটাঘাটি করে অবসর সময় একটু না বেড়ালে চলবে কেন? কারেক্ট। আরে জীবন নৌকা তো আর কেবল বৈঠায় চলে না, মাঝে মাঝে পালের হাওয়াও দরকার। বেড়াবেন বেড়াবেন, অবশ্যই বেড়াবেন। সেই উদ্দেশ্যে তো আজ ছুটির দিনটাতে আপনাদের কাছে চলে এলাম। খুব ভালো করেছেন। আসবেন, আপনার যখন খুশি চলে আসবেন। তাতে বরং আমরা খুশিই হব। অফকোর্স, সময় কাটানোর মতো এমন সুন্দর পরিবেশ এই ছোট্ট মফস্বল শহরে যে আর কোথাও পাবেন না, সেটা আমি গর্ব করে বলতে পারি। ধরতে গেলে আমার এখানে তো প্রায় প্রতিদিনই আসর বসে। এই তো আজ সন্ধেবেলাতেও একটা ছোটোখাটো আসর বসবে। ও আপনাকে তো আমার গিন্নির একটা বিশেষ গুণের কথা বলাই হয়নি। ও কিন্তু গল্প উপন্যাস লেখে। এই তো এইমাত্র একটা উপন্যাস শেষ করেছে। আজ সন্ধেবেলায় সেটা সে আমাদের সবাইকে পড়ে শোনাবে। আজকের আসরটা তো সেই জন্যেই। আহ, তুমি থামো তো। কথা শুরু করলে আর শেষ করতে চাও না। বেচারি কি ভাববেন বলো তো? না না না, আমার তো বেশ ভালোই লাগছে। বুঝলে গিন্নি, তুমি তো কেবল আমার কথা বলা পছন্দ করো না। আরে কথাই তো হলো মানুষের বেঁচে থাকা প্রেরণা। কথা না বললে মানুষ বাঁচতে পারে? না, আমরা তো সত্যি তুমি আজ বড্ড বেশি কথা বলছো। ঠিক আছে ঠিক আছে, এই আমি মুখে তালা লাগালাম। তো গিন্নি, মানে নতুন মেহমানের জন্য একটু। ওহো, তাই তো। তোমরা গল্প করো, আমি চায়ের ব্যবস্থা করছি। তবে দেখো, বক বক করে ভদ্রলোকের মাথাটা আবার ধরিয়ে দিও না যেন। বুঝলেন ডাক্তার সাহেব, আমার গিন্নিটি কিন্তু বেশ, মুখে যাই বলুক, মেহমানদারিতে ওর চুরি নেই। খুব খানদানি ঘরের মেয়ে তো। ওর বাবা ছিল। এই যে বাবা, 200 টাকা দাও তো। টাকা? হঠাৎ টাকা? কি হবে মিনি পুষি? আমার পিয়ানোর কভারটা পুরনো হয়ে গেছে, ওটা বদলাতে হবে। কিন্তু অত টাকা তো আমার কাছে এখন হবে না মিনি পুষি। বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গলাটা ছাড়ো গলাটা ছাড়ো। ঠিক আছে মা, দিচ্ছি। এই না, কেমন খুশি তো? আচ্ছা বাবা, তোমার এই নতুন মেহমানটিকে তো চিনলাম না। কোনো ইন্স্যুরেন্সের লোক বুঝি? আরে না না, ইন্স্যুরেন্সের লোক হতে যাবে কেন? উনি এখানকার হাসপাতালের নতুন ডাক্তার, আমাদের বাসায় বেড়াতে এসেছেন। কাকে যে কি বলিস তুই! বারে, আমি কি করে জানবো যে উনি ডাক্তার? ওনার গলার স্টেথোস্কোপ কোথায়, ডাক্তারি ব্যাগ কোথায়? মিনিপুষি, উনি তো এখানে বেড়াতে এসেছেন, রোগী দেখতে নয়। ও
ও হ্যাঁ, ডাক্তার সাহেব, এটি হচ্ছে আমার একমাত্র মেয়ে মিস মুমতাজ মল্লিক। আমি অবশ্য আদর করে মিনিপুষি বলেই ডাকি, আর ওর মা ডাকে মোম বলে। তোমরা দুজনে তো আমার আসল নামটাই ভুলিয়ে দিয়েছো, কেউ নাম ধরে ডাকো না। আচ্ছা বাবা, তোমার নতুন মেহমানটি কি বোবা নাকি? শোনো শোনো, পাগলির কথা শোনো। আরে বোবা হতে যাবে কেন? তাহলে কথা বলছে না কেন? কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ডাক্তার সাহেব নতুন মানুষ, তোকে দেখে হয়তো লজ্জা পেয়েছে। কোনো পুরুষ মানুষ মেয়েকে দেখলে লজ্জা পায় বুঝি? তা তো জানতাম না। ভারী মজা তো। মিনিপুষি, উনি আমাদের সম্মানিত অতিথি। তোমার সম্মানিত অতিথিকে বলে দিও আমার সামনে কেউ বোবা হয়ে থাকলে তাকে এরকম আচরণই পেতে হবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তার সাহেব, মেয়েটি আমার একটু না না না, মনে করার কি আছে? আসলে আপনার মেয়েটি খুব সরল। আপনি ঠিক ধরেছেন, মুখে যাই বলুক মনটাও শিশুর মতো সরল। তবে ওর আরেকটা গুণও আছে, পিয়ানো বাজনায় ওর দারুণ শখ। পিয়ানো বাজাতে খুব ভালোবাসে বুঝি? ভালোবাসে মানে সারাদিন তো ওই নিয়েই আছে। জানেন, ওর খুব শখ ও খুব উঁচু দরের একজন শিল্পী হবে। তা সাধনার জোর থাকলে সেটা অসম্ভব কিছু নয়। কিন্তু এবার যে আমাকে যেতে হয়। সে কি, এখনই যাবেন কি? নাস্তা খাবেন, দুপুরের লাঞ্চ খাবেন, সন্ধ্যায় আমার স্ত্রীর উপন্যাস পাঠ শুনবেন, রাত্রে ডিনার খাবেন, তবেই না আপনার ছুটি। হ্যাঁ, এই যে সালাম সাহেব, আরে এখনো তৈরি হননি? তাড়াতাড়ি করুন, ওদিকে মিসেস মল্লিকের উপন্যাস পড়া শুরু হয়ে গেল যে। তা নয় যাচ্ছি, কিন্তু একটা সত্যি কথা বলুন তো মুনতাসির সাহেব, এই যে যে আগ্রহটা নিয়ে আমরা যাব, মল্লিকগিন্নির উপন্যাস শোনার পর সে আগ্রহটা কি থাকবে? কি কি হলো, নাকটা অমন কুঁচকে নিলেন যে? না, মানে ভদ্রমহিলা এত কষ্ট করে লেখেন, তাই মাঝে মাঝে একটু উৎসাহ দিই আর কি। কিন্তু আমার তো ভাই মাঝে মাঝে বিরক্তি ধরে যায়, কি যে মাথা মুন্ডু লেখেন। আমার কি মনে হয় জানেন সালাম সাহেব, ও বাড়ির চরিত্রগুলোই অদ্ভুত। এই মেয়েটির কথাই ধরুন না, অত বড় মেয়ে অথচ স্বভাব আচরণে যেন ছোট্ট একটা খুকি। আমার সবচেয়ে অবাক লাগে ওর পিয়ানো বাজানোর শখ দেখে। জানে তার হয় না, তবু সে বাজাবেই, জোর করে শিল্পী হতে চায়। যত সব পাগলামো। তবুও কেন যাই জানেন? যাই এই জন্যে যে ওই মল্লিকগিন্নির উপন্যাস পাঠের চেয়ে হাতের রান্নার আকর্ষণটাই আমার কাছে বেশি। ঠিকই বলেছেন। ব্যাপারটা তো বুঝলাম না গিন্নি। সালাম সাহেব আর মুনতাসির সাহেবের তো অনেক আগে এসে যাওয়ার কথা, আজ এত দেরি করছে কেন? আমিও তো তাই ভাবছি। এদিকে রান্নারও তো অনেক আয়োজন করলাম, সব কি পানিতে যাবে নাকি? আরে না না, একটু দেরি হচ্ছে ঠিকই, তবে এসে যাবে। তোমার উপন্যাস শোনার জন্য না হলেও তোমার রান্নার আকর্ষণে ঠিকই আসবে, বুঝলে? ওই যে এলো বোধহয়। আসুন আসুন, আমরা এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। সরি মল্লিক সাহেব, আমাদের একটু দেরি হয়ে গেল। এবং সেজন্য আমরা বিনীতভাবে ক্ষমাও চেয়ে নিচ্ছি। না না না, ও কিছু না গিন্নি। মেহমানরা যখন এসেই পড়েছেন, তখন আর শুধু শুধু দেরি করে লাভ কি? শুরু করে দাও তোমার সেই উপন্যাস পাঠ। তোমার ঘটে যদি একটু বুদ্ধি থাকে, আগে ডাক্তার সাহেবের সঙ্গে ওনাদের পরিচয় করিয়ে দেবে না? ও ইয়ে, তাই তো তাই তো। তাহলে আসুন প্রথমে পরিচয় পর্বটা শেষ করে নেওয়া যাক। এই যে আমার পাশে যাকে দেখছেন, ইনি হচ্ছেন এখানকার হসপিটালের নূতন ডাক্তার, ডাক্তার শামীম হাসান। আর ডাক্তার সাহেব, ইনারা দুজন জনাব তৌফিক সালাম ও জনাব মুনতাসির মাহমুদ। দুজনই এখানকার খ্যাতিমান পুরুষ, একজন একটি পত্রিকার সম্পাদক, একজন কবি। আপনাদের মতো গুণী লোকদের সঙ্গে পরিচিত হয়ে আমি খুবই খুশি হলাম। আমরাও আপনাদের মতন একজন ডাক্তার বন্ধু পেয়ে ধন্য হলাম। যাক, পরিচয়ের পালা মোটামুটি শেষ হলো, এবার তাহলে শুরু করা যাক। কি বলেন আপনারা? হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। শুরু করুন। মম, টেবিলের উপর থেকে আমার চশমাটা দে তো মা। এই নাও। দে, এবার তাহলে শুরু করা যাক, কি বলুন? এখন ভয়ঙ্কর শীত, জানালাগুলো সব হাট করে খোলা, তা দিয়ে ভেসে আসছে রান্নাঘরের হাতা খুন্তির শব্দ আর ভাজা মাছের গন্ধ।
বিড়ালটা দূরে বসে মিউ মিউ করছে। বেলা শেষের সূর্যের কোমল আলোয় তুষার ছাওয়া বিস্তীর্ণ প্রান্তর ধরে এগিয়ে চলেছে নিঃসঙ্গ একজন মুসাফির। চোখে তার কাজী বাড়ির সেই শ্যামলা মেয়েটির মুচকি মধুর হাসিটি, যাকে সে জীবনে একবারই দেখেছে। কিন্তু কোথায় সেই কাজী বাড়ির পথ, আর কত দূর! বাহ বাহ, খুব একটা মন্দ নয়, কি বলেন আপনারা? হ্যাঁ, সত্যি বড় ভালো হয়েছে। আচ্ছা মিসেস মল্লিক, জি? আপনি কোনো সাময়িক পত্রিকাতে ছাপান না কেন আপনার গল্প? না, কোথাও লেখা ছাপাতে দিই না, লিখেই বাক্সবন্দি করে রাখি। আর ছাপিয়ে বা কি হবে বলুন? খেয়ে পড়ে বাঁচবার মতো সম্পদ আমাদের যথেষ্টই আছে। আমার গিন্নির এই এক দোষ, কষ্ট করে লিখবে অথচ ছাপাবে না। আপনাদের শুনেই তার আনন্দ। এও এক বিচিত্র শখ বলতে পারে না। সে যাক, মিনিপুষি, এবার তাহলে তোমার পিয়ানো বাজনা মেহমানদের একটু শুনিয়ে দাও। হ্যাঁ মম, সবাইকে একটু শুনিয়ে দাও। না আমি এখন বাজাবো না, আমার এখন মুড নেই। ছি মা, মেহমানদের নারাজ করতে নেই, যাও একটু শুনিয়ে দাও। ঠিক আছে, বাজাচ্ছি। ও সালাম সাহেব, কানের 12টা যে বেজে গেল। চেপে যান চেপে যান, এখনো তো ডিনারটা বাকি। তাই তো। বাহ মিনিপুষি, আজ তুমি নিজেকেই নিজে ছাড়িয়ে গেছো। কি বলেন সালাম সাহেব? জি 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 জি, খুব ভালো হয়েছে। এমন বাজনা আমরা অনেকদিন কিন্তু শুনিনি। মিস মমতাজ, আপনি কি বাইরে কোনো প্রতিষ্ঠানে শিখছেন? না, আমি বাড়িতেই একজন উস্তাদের কাছে শিখছি। ভালো ভালো, খুব ভালো। তো সেই সঙ্গে আপনি কোনো কলেজে ভর্তি হন না কেন? শিক্ষাও তো দরকার। না, আমরাও কি বাড়িতেই মাস্টার রেখে পড়াচ্ছি। আমি কিন্তু এবার ঢাকায় গিয়ে কোনো বড় উস্তাদের কাছে তালিম নেব। না না না, আমাদের ছোট্ট মিনি পুষিটা তার মামুনিকে খুব ভালোবাসে, তাদেরকে রেখে সে কখনো বাইরে যাবে না। না আমি কিন্তু যাবই। মম, কি কবি সাহেব, বলে এত ঘন ঘন ডাইনিং টেবিলের দিকে নজর কেন? জি ও, আপনি তো আবার এই ক্ষুধাটা সহ্য করতে পারেন না। জি। ক্ষুধা অবশ্য আমিও সহ্য করতে পারি না। গিন্নি, এবার তাহলে তোমার সুন্দর হাতের রান্না পরিবেশন করে আমাদের বুভুক্ষ আত্মাকে পরিতৃপ্ত করো, তারপর না হয় আবার নতুন করে শুরু করা যাবে। কি বলেন আপনারা? জি। যা শুনলাম তাতে দেখছি এই বয়সেই ডাক্তারি শাস্ত্রে বেশ ভালোই অভিজ্ঞতা অর্জন করেছেন। তা কোনো থিসিস টিসিস লেখার ইচ্ছা আছে নাকি? জি না, আপাতত সেরকম কোনো ইচ্ছে নেই। তবে সময় সুযোগ পেলে হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে কিছু কিছু লিখবো ভাবছি। ভালো, সেটা হবে একটা মহৎ কাজ। তো এখানে থাকছেন কোথায়? হাসপাতালের পাশেই একটা ডক্টরস কোয়ার্টার আছে, আপাতত সেখানেই আছি। খাওয়া দাওয়া? ওই সুলেমান বলে একজন পুরনো লোক আছে, সেই সব কিছু করে দেয়। ব্যাচেলার লাইফের এই এক দোষ, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানে নেই। তো ডাক্তার সাহেব, একটা অনুরোধ অবশ্যই করব, প্রতিদিন না হলেও সপ্তাহের এই একটা দিন কিন্তু এই গরিবখানায় খাবেন, তাতে অন্তত মুখের স্বাদ কিছুটা হলেও বদলাবে। হ্যাঁ, আপনার উদারতার জন্য ধন্যবাদ। ইয়ে মানে, আমি কি একটু মিস মমতাজের সঙ্গে দেখা করতে পারি? মিনিপুষির সঙ্গে? অবশ্যই যান না, মিনিপুষি দোতলায় তার নিজের ঘরেই আছে। ওই তো ওই কোণের ঘরটায়, যান না, যান, দেখা করে আসুন। এই যে মিস মমতাজ, কেমন আছেন আপনি? আরে আপনি আমার ঘরে এসেছেন কেন? চলে যাব? ঠিক আছে, এসেছেন যখন থাকুন, তবে খুব বেশিক্ষণ নয় কিন্তু। আমি আবার রেওয়াজে বসবো। দিনে কয় ঘন্টা রেওয়াজ করেন? 4 ঘন্টা। জানেন, আমি খুব বড় একজন পিয়ানো বাজিয়ে হব, বড় বড় ফাংশনে বাজাবো, চারিদিকে আমার কত নাম হবে।
কাগজে কাগজে আমার ছবি ছাপা হবে, রেডিও টিভিতে আমার সাক্ষাৎকার নেওয়া হবে। উফ, তখন যে কি মজা হবে। আপনি বুঝি দিনরাত এইসব স্বপ্নই দেখেন? দেখি তো, পিয়ানোই আমার জীবন। আচ্ছা, সেদিন আপনিও তো আমার পিয়ানো বাজনা শুনেছিলেন, কেমন হয়েছিল বলুন তো? বিশ্রী। কি না মানে বলছিলাম আমার খুব একটা ভালো লাগেনি। কি বলেন? আমার বাজনা আপনার ভালো লাগেনি? আমি বিশ্রী বাজাই? বের হন, বের হন এখান থেকে। সে কি, আপনি রাগ করছেন কেন? আপনি জানতে চাইলেন, আমার যেটা মনে হয়েছিল আমি তাই বললাম। তাছাড়া আমি মিথ্যে কাউকে প্রশংসা করি না। আপনি ডাক্তার, আপনি পিয়ানো বাজানোর কি বোঝেন? কিছুটা বোধহয় বুঝি। না, ছাই বোঝেন, কচু বোঝেন। আপনি যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, আর কোনোদিন আমার ঘরে আসবেন না। কি হলো? যেতে বলছি না? কি হলো, কি হলো মিনিপুষি, এত রাগারাগি করছো কেন? 100 বার করব, 1000 বার করব, বলে কি না আমি পিয়ানো বাজাতে জানি না, আমার পিয়ানো বাজানো বিশ্রী। সর্বনাশ। ডাক্তার সাহেব, আপনি একটু আমার সঙ্গে নিচে আসুন। আসুন আসুন প্লিজ। কিন্তু উনি ওভাবে ক্ষেপে উঠলেন কেন বলুন তো? আমি তো কোনো... আরে না না, আপনার কোনো দোষ নেই। আসলে আমার ওই মেয়েটার অনেক গুণের মধ্যে একটা প্রধান দোষ হলো ওর পিয়ানো বাজনার কেউ নিন্দে করলে তাকে একদম সহ্য করতে পারে না, ভীষণ ক্ষেপে যায়। অবশ্য ভুলটা আমাদেরই, আগেই আপনাকে সাবধান করা উচিত ছিল। আপনি কিছু মনে করেননি তো? না না না, মনে করার কি আছে। এখন অবশ্য মনে হচ্ছে আমার এই কথাটা ওভাবে বলা উচিত হয়নি। সত্যি তো, একজনের উৎসাহের প্রদীপটা এভাবে নিভিয়ে দেওয়া উচিত নয়। এই জন্যেই আমরা ওকে কিছু বলতে পারি না। পাগল, একদম পাগল। ধ্যাৎ, কি যে ছাই বাজাচ্ছি, কিচ্ছু ভালো লাগে না। আসতে পারি? আরে আরে, আপনার সাহস তো কম না, আপনি আবার আমার ঘরে এসেছেন? হ্যাঁ, একটা খুব জরুরি কাজে আসতে হলো। না, আপনার সঙ্গে আমার কোনো কাজ থাকতে পারে না। আমার পিয়ানো বাজনা যে পছন্দ করে না, তার সঙ্গে আমার কোনো কথা নেই। আরে আমিও তো সেই কথাই বলতে এসেছি। কি কথা? এই কথাটা হলো কি, সেদিন হাসপাতাল থেকে ফিরে ভাবলাম ক্যাসেটে একটু পিয়ানো বাজনা শুনি। আপনি পিয়ানো বাজনা ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি। কিন্তু আমার কাছে যে ক্যাসেটটা আছে না, ওটা একদম ভালো লাগে না। আমার মনে হলো সেদিন আপনি এর চেয়ে অনেক ভালো বাজিয়েছিলেন, তাই তো আপনার বাজনা শুনতে এলাম। সত্যি সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আপনি সত্যি খুব ভালো বাজান। আপনার ভবিষ্যৎ খুব সম্ভাবনাময়। কি দারুণ! আপনাকে চা দিতে বলি? এই তাসলিম, থাক 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 তাসলিম! থাক থাক, এখন আর চায়ের কোনো দরকার নেই। তার চেয়ে চলুন আমরা বাগানে গিয়ে বসি, চা ওখানেই বসেই খাওয়া যাবে। কিন্তু আমার বাজনা শুনবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। সন্ধ্যের পর নিরিবিলিতে আপনার কাছে বসে খুব মনোযোগ দিয়ে শুনবো। শুনতে হবে কিন্তু। বললাম তো শুনবো। চলুন বাগানে গিয়ে বসি। চলুন। ওরে তসলিম, 1 গ্লাস গরম দুধ দিয়ে যা তো। না, মাথাটা আজ আবার ধরলো দেখছি। লেখাটাও যে কবে শেষ হবে। এই যে গিন্নি, একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমাদের মিনিপুষির সঙ্গে হ্যাঁ। ওই ডাক্তার ছেলেটার বেশ ভাব হয়ে গেছে। দেখো, দুজনে বাগানে বসে কেমন গল্প জমিয়েছে, দেখো। হ্যাঁ, এতে এত উচ্ছ্বাস প্রকাশের কি আছে? আমার মতে এখনো ওকে কারোর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দেওয়া উচিত নয়। এই তোমার আরেক দোষ। তুমি তো ওকে ছেলে মানুষ বানিয়ে রেখেছো। না না, এটা তোমার ভারী অন্যায় গিন্নি। আরে সমুদ্রের কাছে না গেলে সমুদ্রের বিশালতা সে জানবে কি করে? ওকে বাইরে ছেড়ে দাও, 10 জনের সঙ্গে মিশতে দাও, তবে না ওর মনের সংকীর্ণতা ঘুচবে। সত্যি তো আর ছেলে মানুষ নয়। ভয় তো আমার সেজন্যেই। সাধে কি আর ওকে কাছে কাছে রেখেছি? কিন্তু কতদিন গিন্নি, আর কতদিন ওকে স্নেহের আঁচলে বেঁধে রাখবে? এই তো ঢাকায় যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তুমি পারবে ওকে ধরে রাখতে? বলো, পারবে? সেটাই তো আমার দুশ্চিন্তার কারণ।
তসলিম, তসলিম। আমায় ডাকছিলেন সাহেব? হ্যাঁ, বেগম সাহেবা কি করছে রে? জি, উনি তো ঘরে বসে কিসব লিখছেন। আর তোর আপামনি? আপামনিকে তো একটু আগে দেখলাম তার ঘরে বসে পিয়ানো বাজাচ্ছে। হুম, ঠিক আছে, তুই যা। আর শোন, আ- আমাকে একটু চা দিয়ে যাস। জি আচ্ছা। এই যে, কেমন আছেন আপনি? আরে আরে ডাক্তার সাহেব জি, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আরে দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। ওরে তসলিম, চার একটা বেশি করে দিস। না 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 না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি চা নাস্তা খেয়েই বেরিয়েছি। তারপর আপনি কেমন আছেন? ভালো নেই ডাক্তার, একদম ভালো নেই। কেন? শারীরিক কোনো অসুস্থতা? না না, সেসব কিছু নয়। আসলে এই রিটায়ার্ড লাইফটাই বড় খারাপ। বুঝলেন ডাক্তার সাহেব, সময় একদম কাটতে চায় না। সবসময় গল্প গুজবে থাকুন, সময় আপনিই চলে যাবে। এইখানেই তো আমার ট্র্যাজেডি ডাক্তার। গিন্নি আছে তার লেখা নিয়ে, আর মেয়ে আছে তার পিয়ানো নিয়ে। গল্পটা করব কার সঙ্গে? একা একা তো আর বকবক করা যায় না। তা বটে, নিঃসঙ্গতা বড় সাংঘাতিক জিনিস। সাহেব, আপনাদের চা। এনেছিস? দে, ডাক্তার সাহেবকে দে। নিন, চা খান ডাক্তার সাহেব। বুঝলেন ডাক্তার, জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলাম। এখন মনে হচ্ছে যেতে পারলেই বোধহয় ভালো হয়। তা কেন? আজকের দিনে আপনার চেয়েও ঢের বেশি বয়সের লোক জীবনকে উপভোগ করছে। আসল কথা হলো মনের শান্তি। মনের সেই শান্তিটাই তো খুঁজে পাচ্ছি না। ওই যে মিনিপুষি বোধহয় নামলো। কি রে মা, রেওয়াজ হলো তোর? আপাতত, একটু পর আবার শুরু করব। তাহলে তোমরা গল্প করো, আমি দেখি গিন্নির উপন্যাস কত দূর এগুলো। কি যে সব নেশা। মমতাজ, কেমন আছেন আপনি? ভালো। চলুন না, ওই বাগানটা গিয়ে বসি। কেন? এখানে কি হলো? বাগানের মুক্ত হাওয়া আপনার ভালো লাগবে। বেশ, চলুন। তবে বেশিক্ষণ নয় কিন্তু। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, এখানেই বসুন। জানেন মমতাজ, আপনার তো বাড়িটা বড় সুন্দর জায়গায়। শহরে এমন একটা বাড়ি চোখেই পড়ে না। সে কথা এতদিন পর মনে হলো। আর কিছু সুন্দর না? এবারের লোকগুলো বড় সুন্দর। বিশেষ করে আপনার বাবার তো তুলনাই হয় না। ভারী চমৎকার লোক। আর আমি আমি বুঝি খুব খারাপ? না না, আপনিও ভালো। তো একটা কথা বলবো? কি কথা? আপনি নিজেকে এভাবে গুটিয়ে রেখেছেন কেন? গুটিয়ে রেখেছি মানে? না, মানে বলছিলাম, এই ফুল, ওই আকাশ, এই সবুজ ঘাস, এসব আপনার ভালো লাগে না? আমার শুধু পিয়ানো বাজাতে ভালো লাগে। কিন্তু পিয়ানোর বাইরেও তো একটা জীবন আছে। এটা বুঝি জীবন নয়? তাহলে আমি বলবো আপনি এখনো আসল জীবনের ঠিকানাই খুঁজে পাননি। তাহলে আপনি একাই সে জীবনের ঠিকানা খুঁজতে থাকুন, আমি চললাম। দাঁড়ান। চা চলে গেল। আশ্চর্য মেয়ে, এত চেষ্টা করছি ওর মনের দুয়ার খুলতে, কিছুতেই পারছে না। একটা নিছক ছেলে মানুষের যেন ওর সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে। ওর এই দেয়াল ভেঙে কবে চোখে আপন করে পাবো? সুলেমান, সুলেমান। জি সাহেব, আমায় ডাকতেছেন? এই লন্ড্রি থেকে আমার কাপড়গুলো আনা হয়েছে। জি আনিছি। কই, বের কর দেখি। জি, এই যে লন। সাহেব, একটা কথা কব? কি? মানে রোজ রোজ এই সময় সাইজে গুজে কোয়ানে চান? সেসব খোঁজে তোর দরকার কি? হ্যাঁ, না মানে কছিলাম, এই সময়টা দু একটা রুগীপত্র দেখলিয়ে তো কিছু পয়সা হয়। কেন রে, আমার পয়সার কি খুব টান পড়েছে? না, তা পড়বি কেন? তবু বাড়তি কিছু পয়সা হলি ক্ষতি কি? ঠিক আছে, সামনের মাস থেকে তোর বেতন আরো 100 টাকা বাড়িয়ে দিলাম। কেমন হলো তো? জি। এখন যা, ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি, আমি এখনই আনতেছি। কে?
ও ডাক্তার সাহেব, আপনি? কি ব্যাপার তসলিম, কারো সারা শব্দ পাচ্ছি না, এরা সব গেল কোথায়? ও, আপনি জানেন না বুঝি? সাহেবরা তো তার কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন, দিন সাতেক সেখানে থাকবেন। তাই নাকি? হঠাৎ কেন গেল তুমি জানো কিছু? জি না, আমাকে সেসব কিছু বলে যায়নি। ও ঠিক আছে, আসি। এই যে মিস মমতাজ, ঘরেই আছেন দেখছি। তা কবে ফিরলেন? আজই। খুব বেড়ালেন বুঝি? খুব। জানেন, আমার কাজিনের বাড়িটা না খুব সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড়, ঝর্ণা, নদী, পাথরের নুড়ি, সন্ধেবেলা দেহাতিদের মাদল বাজনা। উহ, সে এক অপূর্ব পরিবেশ। আমার তো আসতে ইচ্ছে করছিল না। অথচ এই 7টা দিন যে আমার কিভাবে কেটেছে সে কথা আপনাকে বোঝাতে পারবো না। মনে হয়েছে কত দিন আপনাকে দেখিনি। আর এই না দেখার যে কি যন্ত্রণা, আপনি যদি একবার জানতেন। তাই নাকি? ভারী মজা তো। না না না, হাসবেন না, হাসবেন না। আরে দয়া করে আমার অবস্থাটা একবার বুঝবার চেষ্টা করুন। অনেক কথা জমা হয়ে আছে। আমি আপনাকে একটু নিরিবিলিতে পেতে চাই, বেশি না, মাত্র 15 মিনিটের জন্য। এখানে বললে হয় না? না, কথাটা আমি নিভৃতেই বলতে চাই। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। যাক, মনটা একটু নরম হয়েছে তাহলে। এই নিন, এটা ধরুন। কি, এই যে একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। দেখি তো কি লিখেছে। আজ রাত 11টায় কবরস্থানে আমার জন্য অপেক্ষা করবেন, ইতি মমতাজ। কিন্তু কবরস্থানে কেন? ওখানে কি কি হবে? না, যত সব ছেলে মানুষই। এই তো সেই কবরস্থান। ইস, চারিদিকে কি নিকোষ কালো অন্ধকার। চাঁদটাও আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাতাসে ভেসে আসছে লোবানের গন্ধ। চারিদিকে শুধু কবর আর কবর। মনে হচ্ছে আমিও যেন মরে গেছি। এখানে জীবনের কোনো অস্তিত্ব নেই। কালো কালো ছায়া ফেলে দাঁড়িয়ে থাকা ওই কবরগুলোকে মনে হচ্ছে যেন অনন্ত জীবনের রহস্যময়তায় ভরা। ছি ছি ছি, এ আমি কি করছি? আমি কি পাগল হয়ে গেলাম? রাত অনেক হলো, তবে কেউ আসবে না? কি জানি, হয়তো ভুলেই গেছে, কিংবা এই সবই হয়তো ওর ছেলে মানুষই। কি আর করা যায়, ফিরেই যায়। সাহেব, সাহেব। কে? ও সোলেমান, কিছু বলছিস? শুয়ে আছেন যে, হাসপাতালে যাবেন না? না রে, শরীরটা আজ ভালো লাগছে না, রাতে ভালো ঘুম হয়নি। ও ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নেন, আমি হাসপাতালে যে খবর দিয়ে আসবো না। মেয়েটা তাহলে সত্যি সত্যি আমাকে বোকা বানিয়ে ছাড়লো। কি ভুলটাই না করেছি ওর কথায় বিশ্বাস করে। ভাগ্যিস ব্যাপারটা জানাজানি হয়নি, হলে যে কি কেলেঙ্কারি হতো। কিন্তু না, হারের লুকোচুরি নয়, এবার তাকে আমি সরাসরি বিয়ের প্রস্তাব দেব। আরে ডাক্তার সাহেব যে, এদিকে কোথায়? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। ভালোই হলো, আপনার সাথে পথের মাঝে দেখা হয়ে গেল। চলুন না,
ওই দিকটা একটু ফাঁকা আছে, ওখানে গিয়ে বসি। উম, খুবই দরকার। হ্যাঁ, খুবই। আসুন না প্লিজ। হ্যাঁ, এখানে বসুন। ঠিক আছে, বলুন। জানেন মমতাজ, আমি কাল কবরস্থানে গিয়েছিলাম। ওমা, আপনি সত্যি সত্যি কবরস্থানে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, এবং রাত 2টো পর্যন্ত সেখানে অপেক্ষা করেছিলাম। উহ, তখন যে আমার কি কষ্ট হচ্ছিল। ঠিক হয়েছে, আপনি ঠাট্টাও বোঝেন না। উহ, আমার যে কি ভয়ানক হাসি পাচ্ছে না। আসলে আসলে আপনি একটা নিরেট বোকা। হ্যাঁ, বোকাই সেজেছে বটে। তবুও কেন যেন আমার মনে হয়েছিল আপনি যাবেন। এই যাজ্ঞে সে কথা। মমতাজ, হুম? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের? ইয়ে, মানে বলছিলাম কি, ইচ্ছে করে হোক আর অজান্তেই হোক, আমি আপনাকে আমার মনের খুব গভীরে ঠাঁই দিয়ে ফেলেছি। ভেবে দেখলাম এখন আপনাকে ছাড়া আমার চলবেই না। তাই আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার পাশে আনতে চাই। স্ত্রী মানে কোনে বউ? না 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 না, এভাবে হেসে সব কিছু উড়িয়ে দেবেন না। আপনি একটু বুঝতে চেষ্টা করুন, একটু সিরিয়াস হবার চেষ্টা করুন। একবার বুঝতে চেষ্টা করুন আমার মনের অবস্থাটা। মনের দিক থেকে আমি অনেক দূরে এগিয়ে এসেছি, এখন আর সেখান থেকে ফেরার কোনো পথই নেই। না না, এই মুহূর্তে আমার পক্ষে কারো স্ত্রী হওয়া সম্ভব নয়। মিস মমতাজ, হ্যাঁ, আপনি তো ভালো করেই জানেন আমি পিয়ানোকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, এবং এর জন্য আমি জীবনকে উৎসর্গ করেছি। আমি খুব নামকরা একজন শিল্পী হতে চাই। আমি চাই নাম, যশ, স্বাধীনতা। আর আপনি আপনি চান এই মফস্বল শহরের মধ্যে একঘেয়ে জীবন কাটাতে, যা আমার কাছে একদম অসহ্য। কিন্তু বিয়ের পরও তো আপনি আপনার সাধনা চালিয়ে যেতে পারেন। আমি আপনাকে সেই সুযোগ করে দেবো। না না, সংসার করতে গেলে আমি চিরদিনের মতো জড়িয়ে পড়ব। আমার শিল্পী সত্তার মৃত্যু হবে। না না না, আমি তা কখনো হতে দিতে পারবো না। আমায় আপনি ক্ষমা করবেন, আমি চলি। ওই যে গাড়ি এসে গেল। মিনিপুষি, চটপট উঠে পড়ো। তসলিম, মালগুলো তাড়াতাড়ি তুলে দে। আহা, তাড়াতাড়ি কর না হতভাগা, গাড়ি ছেড়ে দেবে তো। মোম, পৌঁছেই কিন্তু চিঠি দিবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, খবরদার শরীরের অযত্ন করিস নে। ঠিক আছে আম্মি, ঠিক আছে। তুমি অত ভেবো না তো, মাত্র তো 2 বছর। ওই দেখো আবারও কাঁদে। বাবা, বাবা তুমি একটু আম্মিকে বোঝাও না। ঠিক আছে মিনিপুষি, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকিস মা, ভালো থাকিস। ঠিক আছে আম্মি। আরে, এই যে কবি সাহেব, তারপর কেমন আছেন? ভালো। তো ওই মল্লিক বাড়ির খবর কি? ভালো না। কিরকম? মেয়েটা ঢাকায় যাওয়ার পর থেকে ও বাড়িতে এখন শোকের ছায়া নেমেছে। তাই নাকি? 2 বুড়ো বুড়ির এখন করুণ অবস্থা। ও, আর সেই ডাক্তার ভদ্রলোকের? ও বেচারির কথা আর বলবেন না। সেদিন পথে দেখা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, উস্কো খুস্কো চুল, আহা। জামা কাপড়ও সেই রকম, দেখলে চেনাই যায় না। আহা বেচারি। সাহেব, একটা কথা কব। কি রে? আজ প্রায় 1 মাস হতে চলল আপনি ঠিকমতো হাসপাতালে যাতিছেন না। শরীরের এই অবস্থা, আপনার কি হয়েছে সাহেব? সে তুই বুঝবি না রে। তুই যা, আমাকে একটু একা থাকতে দে।
যাতিছি, তবে যাওয়ার আগে একটা অনুরোধ করতেছি, যাই ঘটে থাকুক এভাবে নিজেরই আর কষ্ট দেবেন না। আপনার কষ্ট দেখলে আমারও যে কষ্ট হয়। তাই তো, এই আমি কি করছি? একটা মেয়ের ভালোবাসা পেলাম না বলে নিজের জীবনটাকে নষ্ট করে দেব? না না, এর নির্বুদ্ধিতা, নেহায়েতে নির্বুদ্ধিতা। সলেমান, সলেমান, জি সাহেব। সাহেব, আমার শেভিং এর জিনিসগুলো দে, আমি হাসপাতালে যাব। সাহেব, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, আরে জলদি এসো, খবর আছে। কি কি হলো? মিনিপুষি চিঠি লিখেছে, হ্যাঁ? ও সামনের রোববারে বাড়ি আসছে। তুমি সত্যি বলছো? আমার মোম বাড়ি আসছে? হ্যাঁ, চিঠিতে তো তাই লিখেছে। তাহলে তোর ঘরটা এক্ষুনি গুছিয়ে রাখতে হয়। তসলিম, ওরে ও তসলিম, শিগগির এদিকে আয়। এই যে আপামনি, আপনার চা। আপামনি, এই কবছর আপনি ছিলেন না, বাড়িটা একদম ফাঁকা লাগতো, একটু আনন্দ ছিল না। আচ্ছা তসলিম, হাসপাতালে সেই ডাক্তার সাহেবের খবর কি রে? ও, আপনি জানেন না বুঝি আপামনি? এর মধ্যে ডাক্তার সাহেবের খুব নাম হয়েছে, শুনেছি অনেক টাকা পয়সাও জমিয়েছে, নতুন একটা গাড়িও কিনেছে। তাই নাকি? হ্যাঁ আপামনি, তিনি এখন মহা ব্যস্ত লোক। ঠিক আছে, তুই যা। মাথাটা বোধহয় ছিঁড়ে গেল। আমি আমি তোমার মাথার যন্ত্রণাটা কি বেড়েছে? হ্যাঁ রে, খুব। আর তোর জন্যেই তো এত করে বললাম ঢাকায় গিয়ে কাজ নেই, শুনলি আমার কথা? কিন্তু এখন তো আমি তোমার কাছেই। সে যাক, ডাক্তার সাহেবকে একবার খবর দেব। কোন ডাক্তারের কথা বলছিস তুই? হাসপাতালে সেই ভদ্রলোক? সে তো আর আমাদের এখানে আসে না। তুমি দেখো, আমি খবর দিলে উনি নিশ্চয়ই আসবেন। আমি এক্ষুনি তসলিমকে দিয়ে খবর পাঠাচ্ছি। তসলিম, তসলিম। ডাক্তার সাহেব, কে? তসলিম, কি খবর? আপামনি এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। তোমার আপামনি কি এখন এখানে? জি, আপামনি তো এখন এখানেই থাকেন। হো, কই চিঠিটা দেখি। এই যে নিন। ডাক্তার সাহেব, আম্মির শরীরটা ভালো নেই, একবার আসবেন দয়া করে। আম্মির সঙ্গে এটা আমারও অনুরোধ, আসবেন কিন্তু। মমতাজ। ঠিক আছে, তুমি যাও, আমি পরে আসছি। জি আচ্ছা। যাব? যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, ডাক্তার হিসেবে আমার যাওয়াই উচিত। ডাক্তার সাহেব, আপনি? আম্মিকে কেমন দেখলেন? ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলেন যে? খেয়াল ছিল না। আসুন, একটু বসি। অনেক দিন পর আমাদের দেখা, তাই না? হ্যাঁ, তা প্রায় 2 বছর। আপনি কিন্তু বেশ মোটা হয়েছেন, আর গায়ের রংটাও একটু ময়লা হয়েছে, তবু আপনাকে বেশ হ্যান্ডসামই লাগছে। ধন্যবাদ। কি ভাবছেন ডাক্তার সাহেব? না, কিছু না। জানেন, ঢাকায় থাকতে আপনার কথা আমার প্রায়ই মনে পড়তো, মাঝে মাঝে চিঠিও দিতে ইচ্ছে করতো, কিন্তু হয়ে ওঠেনি। এই একটু আগে আপনি আসবেন বলে, অবশ্য আমি জানতাম আপনি আসবেনই। কল পেলে ডাক্তারদেরকে আসতেই হয়। কল ছাড়া বুঝি আসতে নেই? থাক না ওসব কথা।
তারপর ছিলেন কেমন? ভালো। আপনি? মন্দ না। জানেন, অনেক দিন পর আপনাকে কাছে পেয়ে এই মুহূর্তে যে আমার কি আনন্দ লাগছে। আপনি চাইলে আজ আমরা সারা রাত দুজনে গল্প করতে পারি। আশ্চর্য মেয়ে, এমন ভাবে কথা বলছে যেন কিছুই ঘটেনি জীবনে। ডাক্তার সাহেব, হুম? মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছেন বলুন তো? কই না তো। মমতাজ, একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন না কেমন আছি? আসলে আমি বেঁচে নেই। সারাদিন রোগীর পিছনে ছুটি, টাকা রোজগার করি, সোলেমানের হাতে খাই, আর রাত হলে নির্দিষ্ট বিছানাটাতে গিয়ে শুয়ে পড়ি। বৈচিত্র্যহীন এই একঘেয়েমি জীবনে বেঁচে থাকার আমি কোনো অর্থই খুঁজে পাই না। কেন? আপনার সামনে তো একটা মহৎ উদ্দেশ্য ছিল। আপনি না হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে কি সব লিখতে চেয়েছিলেন? চেয়েছিলাম তো আরো অনেক কিছু, কিন্তু মানুষের সব চাওয়াই কি পূর্ণ হয়? না, তা অবশ্য হয় না। এই আমার কথাই ধরুন না, মনে মনে স্বপ্ন ছিল আমি একজন বড় শিল্পী হব, কিন্তু আমি পারিনি। এখন মনে হচ্ছে শুধু শুধুই এতগুলো বছর নষ্ট করলাম। উফ, কি যে সব মানুষের আশা। আমি তো আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। সে কি, কথা শেষ না হতেই চলে গেল? মম, তোর কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো আম্মি। তাহলে সব সময় মন খারাপ করে থাকিস কেন মা? আগের মতো পিয়ানো তো বাজাস না। ওসব আমার ভালো লাগে না আম্মি। তোর যে কি ভালো লাগে আর না লাগে আমি বুঝি না বাপু। এত শখের জিনিস। যাকগে, নিচে আয়, টেবিলে নাস্তা দিয়েছি, আয়। এই যে আপামনি, এই বাসা। ঠিক আছে, তুই এবার যা। আপনি? খুব অবাক হয়েছেন তো? তা কিছুটা বটে। তারপর বলুন, কোন অসুখ বিসুখ করেছে কি? অসুখ ছাড়া বুঝি ডাক্তারের কাছে আসতে নেই? আমার কাছে যারা আসে তারা রোগ নিয়েই আসে। ওসব কথা থাক। আমার চিঠি পেয়েছিলেন? পেয়েছিলাম। তাহলে দেখা করলেন না যে? সময় হয়নি। আমাদের বাসার সামনে দিয়ে প্রায় তো গাড়ি হাঁকিয়ে রুগী দেখতে যান, তখনও কি আপনার একটু সময় হয় না? কে বলেছে এসব কথা? তসলিমের কাছে আমি সবই শুনেছি। আসলে আপনি বড় বদলে গেছেন। হ্যাঁ, সময়ের ব্যবধানে কিছুটা পরিবর্তন তো আসতেই পারে। তাছাড়া এসবের প্রয়োজনই বা কি? সব প্রশ্নের সমাধান তো আপনি নিজেই করে দিয়েছেন। আমি? নয়তো কি, আমার ভালোবাসার দাবিকে আপনি প্রত্যাখ্যান করেননি। সেদিন নিজেকে বুঝতে পারিনি, তাই আজ নির্লজ্জের মতো আমি সেই প্রস্তাব নিয়ে এসেছি। তাহলে আপনাকে বিফল হয়ে ফিরে যেতে হবে। ডাক্তার সাহেব, হ্যাঁ, আজ আর আপনাকে আমার কোনো প্রয়োজন নেই। আপনি আসতে পারেন। না না না, আমার প্রতি এতটা নির্দয় হবেন না। নিজের ভুলে একদিন যে আঘাত আপনাকে আমি দিয়েছি, আজ আজ তা আমারই বুকে ফিরিয়ে দেবেন না। আজ আমি বেশ স্পষ্টভাবে বুঝতে পেরেছি, একটা মেয়ের জীবনে তার অন্য সব কিছু মিথ্যে, সত্য শুধু তার প্রেম, তার ভালোবাসা। আর সেই ভালোবাসার দাবিতে আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দেবেন না। বিশ্বাস করুন, আমি আমি আপনাকে ভালোবাসি। চুপ করুন, চুপ করুন। আপনি একটা জীবনকে তছনছ করে দিয়ে আপনি এসেছেন ভালোবাসার কথা শোনাতে? আমি তো মরে যেতে পারতাম, পাগল হয়ে যেতে পারতাম। আজ সব কিছু যখন ফুলে নিজেকে নতুন করে বাঁচতে শিখেছি, এখন আপনি এসেছেন ভালোবাসার কথা শোনাতে। ভালোবাসা? খবরদার,
ওই পবিত্র শব্দটা আমার সামনে আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না। দিন দিন, যত খুশি আঘাত দিন, যত খুশি অপমান আপনি করুন, শুধু শুধু আপনার একান্ত আপন হবার সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করবেন না। না, আজ আপনার শত অনুরোধের অশ্রু জলেও আমার এই পাষাণ হৃদয় গলবে না। এই বুকে আপনার জন্য কোনো ঠাঁই নেই। আপনি যান, প্লিজ, আপনি চলে যান এখান থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে জানবেন, কোনো মেয়ের বুকে একবার যে ভালোবাসার জন্ম নেয়, শত আঘাতেও সে ভালোবাসা কোনোদিন মরে না। আমার ভালোবাসাও মরবে না। জীবনে আপনাকে না পেলেও আমার এই ভালোবাসার কোনো দিন মৃত্যু হবে না, কোনো দিন না, কোনো দিন না। পরাজিত প্রেম নাটকের অভিনয় শুনলেন। গল্প আন্তন চেখভ, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিস্টার মল্লিক, জহিরুল হক, সালাম, AK কোরেশি, মুন্তাসির, রকিবুল হোসেন, সোলেমান, জামিলুর রহমান, তসলিম, AFM আব্দুল আলী লালু, মিসেস মল্লিক, জাহানারা আহমেদ এবং ডক্টর শামীম ও মমতাজ মল্লিকের চরিত্রে অভিনয় করেছেন আব্দুর রাতিন ও মিতা আতিক। শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।